হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর লাইভে আসলাম। কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও আমাদেরকে লিখে পাঠাবেন। সো আজকে আমরা কথা বলবো কিছু কমন হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে, যেটা অনেক মানুষই ফেস করছেন, কিন্তু দেখা যায় যে না জানার কারণে বা শর্টকাট প্রসেস অবলম্বন করার কারণে ওনারা সঠিক একটা ট্রিটমেন্টে যেতে পারছেন না, মোস্টলি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন। এবং অনেক সময় দেখা যায় যে ওনারা নিজেরাই নিজেদের খেয়াল খুশি মতো মেডিসিন খাচ্ছেন, ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন খাচ্ছেন, ফার্মেসি থেকে কিনে অথবা ফ্রেন্ডের কথা শুনে এমন কিছু মেডিসিন খাচ্ছেন যেটা ওনাদের হেলথের জন্য খুবই 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 ক্ষতিকর। অনেক সময় দেখা যায় যে অনেকেই কাউন্সিলিংয়ে যেতে চান না। বিবাহিত জীবনে যখন বিভিন্ন যৌন স্বাস্থ্য সমস্যার মতো সমস্যা ওনারা ফেস করেন, তখন ডক্টরের কাছে যান এবং খুব শর্টকাট কিছু মেডিসিনে ডিপেন্ডেন্ট হয়ে যান, এবং যৌন উত্তেজক যে মেডিসিনগুলো আছে বা যে সেক্সুয়াল মেডিসিনগুলো আছে সেটা আসলে লং রানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিকজ এই মেডিসিনগুলো খাওয়ার ফলে আপনার ব্লাড সার্কুলেশন অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, আপনার কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে, আপনার হাই ব্লাড প্রেশার যদি থেকে থাকে বেড়ে যেতে পারে, যদি না থাকে সেটা আবার ক্রিয়েট হতে পারে, আপনি হঠাৎ করে স্ট্রোক করতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন। সো যারা যৌন উত্তেজক মেডিসিন বা সেক্সুয়াল মেডিসিন নিজের খেয়াল খুশি মতো খান, তাদের জন্য এটা একটা রেড ফ্ল্যাগ। কখনোই এভাবে এটা খাওয়া যাবে না। সো আজকে আমরা কথা বলবো নারীদের এবং পুরুষদের কমন কিছু সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে। যৌন যে স্বাস্থ্য সমস্যাগুলো আছে সেটাকে আসলে কিভাবে কিওর করবেন। প্রথমে বলি যে এই স্বাস্থ্য সমস্যাগুলো আসলে কেন হয়। অনেকগুলো কারণে এই স্বাস্থ্য সমস্যাগুলো হতে পারে। পুরুষদের ক্ষেত্রে যে কমন দুটি যৌন স্বাস্থ্য সমস্যা আমরা লক্ষ্য করে থাকি, তার মধ্যে অন্যতম প্রধান যেটি, সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। তার সাথে আরেকটা স্বাস্থ্য সমস্যা অনেকেই ফেস করেন, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা। এছাড়াও নারীরা বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য সমস্যা ফেস করে থাকেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস, দ্যাট মিনস যোনিপথে শুষ্কতা বা লুব্রিকেশন হয় না। আর আরেকটা হচ্ছে ল্যাক অফ লিবিডো, দ্যাট মিনস সেক্সুয়াল ডিজায়ার বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া। সো একজনের স্বাস্থ্য সমস্যা যখন হচ্ছে, আরেকজনও কিন্তু সেটাতে এফেক্টেড হচ্ছেন বা প্রভাবিত হচ্ছেন। সো নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের লাইফে কিছু ফ্যাক্টরস ফাইন্ড আউট করবেন যেটার কারণে আসলে আপনার এই স্বাস্থ্য সমস্যাগুলো হচ্ছে, এবং খুব দ্রুত মেডিসিন খেয়ে শর্টকাট কোনো ট্রিটমেন্টে যাবেন না। ফার্স্টেই বলি কি কি প্রবলেম আছে সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন এবং কোন কোন ফ্যাক্টরগুলোর প্রতি মনোযোগী হবেন। প্রথমে আপনি দেখবেন যে আপনার আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশনস আছে কিনা। ফর এক্সাম্পল ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেল, হার্টে কোনো সমস্যা আছে কিনা, কিডনিতে সমস্যা আছে কিনা, লিভারে সমস্যা আছে কিনা। সো এগুলোর জন্য আপনাকে কিছু মেডিকেল টেস্ট করাতে হবে, কিছু হরমোনাল ব্যালেন্স এবং ইমব্যালেন্সের যে রেশিওটা আছে সেটা দেখতে হবে। হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে সেটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্টে যেতে হবে। সো এই যে অনেকগুলো ফ্যাক্টরসের কথা বললাম, সেটা ছাড়াও আপনাকে আরেকটা ব্যাপারে খুব মনোযোগী হতে হবে, সেটা হচ্ছে আপনার ওজন ঠিক আছে কিনা। ওজন ঠিক আছে কিনা সেটা আপনি বুঝবেন আপনি যদি আপনার বিএমআইটা চেক করেন। বিএমআইটা কি? বিএমআইটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, দ্যাট মিনস আপনি আপনার ওজন, উচ্চতা এবং বয়স, এই তিনটা ফ্যাক্টর যদি জানেন তাহলে আপনি ঘরে বসেই বিএমআইয়ের ক্যালকুলেশনটা গুগল থেকে সার্চ করে ক্যালকুলেট করতে পারবেন যে আপনার ওজন ঠিক আছে কিনা, কম আছে কিনা, অতিরিক্ত আছে কিনা। সো যৌন স্বাস্থ্য সমস্যা হলে প্রথমেই আপনি দেখবেন আপনার ওজন ঠিক আছে কিনা। ওজন যদি ঠিক না থাকে, জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে দেন আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কোনো শর্টকাট প্রসেসে যাওয়া যাবে না, অনলাইনে দেখে কোনো প্রোডাক্ট কিনে খাওয়া যাবে না। হানি নাটস মিক্স এবং বিভিন্ন ধরনের
জিনিসপত্র ইদানিংকালে অনলাইনে পাওয়া যায়, ইনবক্সে তারা বিভিন্ন ধরনের মার্কেটিং করেন যে এটা খেলে যৌন স্বাস্থ্য ভালো থাকবে। সো এগুলো আসলে অথেন্টিক না, কারণ এগুলো খেয়ে যদি সবার যৌন স্বাস্থ্য সমস্যা কমে যেত বা প্রিভেন্ট করা পসিবল হতো, তাহলে আসলে কোনো মানুষের এই প্রবলেমটা থাকতো না। সো বিবাহিতদের মধ্যে ইদানিংকালে এই প্রবলেমটা অনেক বেশি বেড়ে গিয়েছে দুইটা কারণে। একটা হচ্ছে স্ট্রেস কন্ট্রোল করতে না পারা এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা, আর এটার সাথে আরেকটা যেটা আমরা খুব একটা পাত্তা দিই না, সেটা হচ্ছে পার্টনারের সাথে রিলেশন ভালো না থাকা। সো সেক্সুয়াল রিলেশনশিপ বেসিকলি ব্যাডের চেয়ে আমরা মনে করে থাকি যে সেক্সুয়াল রিলেশনশিপ আসলে ব্যাডে স্টার্ট হয়, বাট অ্যাকচুয়ালি ব্যাডের বাইরে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশন যত ভালো থাকবে, আপনার সেক্সুয়াল লাইফ বা বিবাহিত জীবন তত বেশি ভালো থাকবে। সো এই যে অনেকগুলো ফ্যাক্টরের কথা বললাম, যে ওজন ঠিক আছে কিনা, তারপর আপনার কোনো আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনস আছে কিনা, এগুলো আপনাকে চেক করতে হবে। তারপরে আপনি দেখবেন যে আপনার আসলে মানসিক অবস্থা কেমন, স্ট্রেস কেমন, কাজের চাপ কেমন, আপনার আশেপাশের যে এনভায়রনমেন্ট সেটাতে কি আপনি খুব ভালোভাবে ফিট করতে পারছেন কিনা। সো এগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, আপনার এই স্বাস্থ্য সমস্যাটা কিন্তু অনেকাংশই কমে থাকবে। আপনার বিজনেস, জব, ফ্যামিলি লাইফ, পার্টনারের সাথে রিলেশন খারাপ, এগুলোতে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা। তারপরে আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার পার্টনারের সাথে রিলেশন কেমন। আপনার পার্টনারের সাথে যদি রিলেশন ভালো না হয়, আপনার দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে, ইরেকশনের সমস্যা হতে পারে, বা ইরেকটাল ডিসফাংশনের মতো সমস্যা হতে পারে। সো যেটা আমি বলছিলাম যে আপনার সেক্সুয়াল লাইফ কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশন কতটুকু ভালো। এখন আপনার পার্টনারের সাথে যদি রিলেশন ভালো না থাকে, আপনি যদি তার প্রতি লাভ ফিল না করেন, আপনি যদি অ্যাফেকশন ফিল না করেন তার প্রতি, তখন দেখা যাবে যে আপনার সেক্সুয়াল লাইফটা ভালো যাবে না। সো পার্টনারের সাথে যদি রিলেশন ভালো না থাকে, রিলেশনটাকে ভালো করার চেষ্টা করতে হবে। আর অনেকেই দেখা যায় যে বিয়ের আগে পরিবারের চাপে পড়ে বিয়ে করে ফেলেন। সো এই জিনিসটা থেকে একটু বিরত থাকতে হবে, কারণ আমরা আমাদের রিসার্চ প্রজেক্টে অনেক ক্লায়েন্টসদেরকে পেয়েছি যারা আসলে ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করেছে এবং বিয়ে করার পর তাদের আসলে তাদের পার্টনারকে আর ভালো লাগছে না। ওই যে ভালো লাগছে না, সেটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সেক্সুয়াল লাইফকে অনেক বেশি এফেক্ট করছে বা প্রভাবিত করছে ইন আ নেগেটিভ ওয়ে। সো বিয়ে করার আগে চিন্তা ভাবনা করে বিয়ে করবেন। প্রেশারে পড়ে বিয়ে করে দেন যদি পার্টনারের সাথে রিলেশন ভালো না হয়, তখন কিন্তু এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। অনেক সময় দেখা যায় যে অনেক মেল পার্সনরা তাদের নিডের কথা বা ডিজায়ারের কথা পার্টনারের সাথে শেয়ার করতে পারেন না। সন্তান জন্ম দেওয়ার পর দেখা যায় যে নারীরা আরও ব্যস্ত হয়ে পড়েন, অথবা যারা গৃহিণী আছেন তারা সারাদিন ঘরের কাজকর্ম নিয়ে অনেক বেশি বিজি থাকেন। সো তারা পার্টনারের যে ডিজায়ারটা আছে বা তাদের হাজব্যান্ডের যে ডিজায়ারটা আছে সেটাকে আসলে ওভারকাম বা ইগনোর করে যান। সো ইগনোর করে যাওয়ার কারণে দেখা যায় যে কমিউনিকেশনটা প্রপারলি হয় না। সো দুইটা পার্টনারের মধ্যে যদি কমিউনিকেশনটা প্রপারলি হয়, আপনি যদি আপনার নিডের কথা ভালোভাবে এক্সপ্রেস করতে পারেন, আপনি যদি আপনার পার্টনারকে বুঝিয়ে বলতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই সলিউশনের দিকে চলে যায়। তারপর একজন নারী যখন সন্তান জন্ম দেন, তার যখন একটা বাচ্চা বা দুইটা বাচ্চা হয়, অনেকের দুইটার বেশি সন্তান নিয়ে থাকেন। সো সেক্ষেত্রে দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার পর হাজব্যান্ড আলাদা হয়ে যান, মা বাচ্চাদেরকে নিয়ে থাকেন, তিনি পরিবারের কাজ নিয়ে বিজি থাকেন। একটা ছোট বাচ্চাকে বড় করা অনেক ডিফিকাল্ট, অনেক টাইম কনজিউমিং। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে হাজব্যান্ডের সাথে ওয়াইফের একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। সো আমি আমার সব ক্লায়েন্টসদেরকে সাজেস্ট করি যে বিয়ের পর ডেফিনেটলি হাজব্যান্ড ওয়াইফের সাথে মেন্টাল বন্ডিংটা বাড়াতে হবে বা ওয়ার্ক করতে হবে, সো দ্যাট রিলেশনটা ভালো হয়, মেন্টাল বন্ডিংটা ভালো হয়। আর সন্তান জন্ম দেওয়ার পর বাচ্চাকে একটা বেবি কোটে রাখতে হবে। সন্তান যদি বড় হয় সেক্ষেত্রে তাকে আলাদা রুমে দিতে হবে। সো দুইটা তিনটা সন্তান নিয়ে কি রুমে হাজব্যান্ড সহ ঘুমানোর ফলে আপনার যে সেক্সুয়াল লাইফের প্রবলেম হচ্ছে, এটা আপনি যখন এজ এ ওয়াইফ ওভারলুক করে যাচ্ছেন, তখন কিন্তু আপনার হাজব্যান্ডের প্রবলেম হচ্ছে। সো আমরা এরকম অনেক ক্লায়েন্টস পেয়েছি যারা তাদের ওয়াইফকে বলতেই পারছে না তাদের নিডের কথা বা ডিজায়ারের কথা। আচ্ছা, একজন লিখেছেন প্রশ্নের উত্তর দেই না কেন। সো আমি কথা বলে শেষ করে লাস্টে আপনাদের কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করা আছে, সো আপনারা চাইলে সেখানে কোয়েশ্চেন করতে পারেন।
সো যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার পর বা সন্তানরা যখন বড় হচ্ছে তখন হাজব্যান্ডের সাথে ওয়াইফের একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, এবং এইসব ডিস্টেন্স থেকে অনেক সময় দেখা যায় রিলেশন খুব খারাপের দিকে চলে যায়। সো ওয়াইফদেরকে এই ব্যাপারটা খেয়াল করতে হবে এবং হাজব্যান্ডকেও বুঝিয়ে বলতে হবে তার ওয়াইফের কাছে যে তার ডিজায়ার কি, তার নিড কি, সে কি চাচ্ছে। অনেকেই আছেন বিয়ের আগে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন এবং বিয়ের পর সেটা ছাড়তে পারছেন না, এবং বিয়ের পর তার পার্টনারের সাথে যে সেক্সুয়াল ইন্টিমেসি সেটাও তিনি এনজয় করছেন না। সো অনেকেই বলেন যে মাস্টারবেশন এবং পর্নোগ্রাফি এটা থেকে বের হয়ে আসার একমাত্র সলিউশন হলো বিয়ে। বাট আমরা এরকম অনেক ক্লায়েন্টস পেয়েছি, আমাদের কাছে অনেক ডেটা আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে, এভিডেন্স আছে, যেখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে অনেক বিবাহিত পুরুষরাও মাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে আসক্ত, এবং বিয়ের আগের ওই আসক্তিটা অনেকেই বিয়ের পরে এসে ছাড়তে পারেননি এবং রিয়েল লাইফে তারা ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টিমেসি বা রিলেশনশিপটাকে এনজয় করছেন না, বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হচ্ছে। সো বিবাহিত যারা আছেন যদি পর্নোগ্রাফি বা মাস্টারবেশনে আসক্ত হয়ে থাকেন, চেষ্টা করবেন যে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে এগুলো থেকে বের হয়ে আসা। দরকার হলে থেরাপি নেবেন, কাউন্সিলিং নেবেন, ডক্টরের সাথে কথা বলবেন, সেক্সুওলজিস্টের সাথে কথা বলবেন। সো এগুলো থেকে বের হয়ে যদি আসেন, ডেফিনেটলি আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশনশিপটা বেটার হবে। আচ্ছা, সো এই যে দ্রুত বীর্যপাত, প্রিম্যাচিওর ইজাকুলেশন, এগুলোর পেছনে মেইন রিজন হলো আপনার ফিজিক্যাল কিছু ফ্যাক্টরস, যেটা আমি অলরেডি বললাম, এবং মেন্টাল কিছু ফ্যাক্টর, এবং সেটার সাথে আপনার পার্টনারের সাথে রিলেশন হয়তো ভালো না, সেজন্য এই প্রবলেমগুলো হচ্ছে। এবার আসি যে এগুলো থেকে আসলে বের হয়ে আসার উপায় কি। বের হয়ে আসার উপায় খুবই ইজি। কোনো শর্টকাট প্রসেস ইউজ করা যাবে না, কোনো শর্টকাট মেথডে যাওয়া যাবে না, অনলাইন থেকে যেই প্রোডাক্টটি দেখবেন সেটা কিনে খাওয়া যাবে না, এবং মেডিসিনটা মেইনলি আমি বলবো যে খাওয়া যাবে না। কারণ অনেকেই দেখা যায় নিজের খেয়াল খুশি মতো বা বন্ধুদের কথায় ফার্মেসি থেকে মেডিসিন কিনে খান, এতে করে আসলে খুব ভালো সলিউশন কেউ পেয়েছেন এটা আমি এখন পর্যন্ত দেখিনি। এটা খাওয়ার পর অনেকেরই বিভিন্ন সাইড এফেক্ট দেখা দিয়েছে, কারণ যৌন উত্তেজক মেডিসিনগুলো ডেফিনেটলি আপনার স্বাস্থ্যের জন্য খারাপ এবং লং রানে এটা আপনার হেলথকে অনেক ভালনারেবল করে ফেলবে। তাহলে আসলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি একজন থেরাপিস্টের সাথে কথা বলবেন, আপনি একজনের কাছে যাবেন, একজন হেলথ প্রফেশনাল যিনি আপনাকে কাউন্সিলিং করবেন, এবং আপনার মেইনলি যেটাতে ফোকাস করতে হবে যে আপনার কি কারণে আসলে দ্রুত বীর্যপাত হচ্ছে। আপনার কি ছোটবেলা কোনো যৌন নির্যাতন আপনার সাথে হয়েছে যেটার কারণে আপনার এই প্রবলেম হচ্ছে? আপনার কি কোনো ইনজুরি হয়েছে? আপনার জীবনযাত্রা কি অস্বাস্থ্যকর? আপনি কি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলিক? আপনি কি খুব বেশি ধূমপান করেন, দুশ্চিন্তা করেন, পার্টনারের সাথে কি আপনার রিলেশন ভালো না? আপনার কি জীবনযাত্রা অনেক অস্বাস্থ্যকর? আপনার কি ওজন অনেক বেশি? আপনার কি কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কিনা? সো এই সবগুলো ফ্যাক্টর আপনাকে একটা একটা করে ফাইন্ড আউট করতে হবে। যেটাতেই দেখবেন সমস্যা সেটাকেই কিওর করতে হবে বা সময় নিয়ে প্রিভেন্ট করতে হবে। সো প্রথমেই সলিউশনে বলবো ওজন নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, পরিমিত পরিমাণে ঘুমাতে হবে, এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যা যা করা দরকার তাই করতে পারেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশনে কিছু এক্সারসাইজ আছে যেটা করলে আপনাকে এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য হেল্প করবে। তার মধ্যে একটা আছে হচ্ছে পেলভিক ফ্লোর মাসেলের যে এক্সারসাইজ, যেটাকে বলে কিগাল এক্সারসাইজ। সেখানে স্টার্ট স্টপ ম্যাথডস আছে, স্কুইজিং টেকনিক আছে, বডি মাইন্ড কিছু ম্যাথডস আছে। সো এই প্রত্যেকটা ব্যাপারে আপনাকে জানতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আপনি মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যা যা দরকার তাই করবেন। পার্টনারের সাথে যদি রিলেশন ভালো না হয় সেটাকেও ইমপ্রুভ করার চেষ্টা করবেন। সো এই সবগুলোকে আপনি আস্তে আস্তে ফাইন্ড আউট করবেন, দেন আপনাকে ধীরে সাস্টেইনেবল ওয়েতে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করে দেন হচ্ছে আপনাকে সলিউশনের দিকে যেতে হবে। এবং আপনি একা একাই সলিউশনে যেতে পারবেন না, ডেফিনেটলি আপনাকে একজন হেলথ প্রফেশনালের সাথে কথা বলতে হবে যিনি আপনাকে জীবনযাত্রা কিভাবে স্বাস্থ্যকর করে তুলবেন এবং এই প্রবলেম থেকে বের হয়ে আসবেন এই ব্যাপারে সহায়তা করবেন। আপনি যখন সেক্সুয়াল হেলথ প্রবলেমের জন্য মেডিসিন খাচ্ছেন, মেডিসিনের কাজ আসলে কি? যৌন উত্তেজক মেডিসিন হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনকে ইনস্ট্যান্টলি বা তাৎক্ষণিকভাবে অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন এই যে হঠাৎ করে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে গেল, হঠাৎ করে আপনার যে হার্ট বিট বা হার্ট রেট বেড়ে গেল, এটা তো আসলে ন্যাচারাল না, তাই না? সো
এটা করে যেটা হয় আপনার স্বাস্থ্য সমস্যা হয়, এবং অনেকেরই হয়েছে, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। অনেক ক্লায়েন্টসদের সাথে ডিল করতে গিয়ে দেখেছি যে তারা যখন কন্টিনিউয়াসলি সেক্সুয়াল হেলথ বা যৌন উত্তেজক মেডিসিনগুলো খেয়েছেন, সেক্সুয়াল মেডিসিন বা যৌন উত্তেজক মেডিসিনগুলো খেয়েছেন, অনেকেরই বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা দিয়েছে। সো এগুলো আসলে করা যাবে না। ন্যাচারাল ওয়েতে আপনি কিভাবে ব্লাড সার্কুলেশন বাড়াবেন? সো আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম, এক্সারসাইজ করা, মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা, খাদ্য তালিকা ঠিক করা, সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, আপনার লাইফে যদি কোনো ট্রমা থাকে, মেন্টাল হেলথ ডিসঅর্ডার থাকে, সেখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই চেষ্টাটা করা। সো সব কিছু মিলিয়ে আপনি এই জিনিসগুলো যখন আস্তে আস্তে ঠিক করবেন, এবং এটা শুধুমাত্র যে আপনার যৌন স্বাস্থ্যকে ভালো রাখবে এরকম না, এটা আপনাকে ফিজিক্যালি ভালো রাখবে, মেন্টালি ভালো রাখবে, এবং আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি যদি এটা প্র্যাকটিস করেন, কন্টিনিউ করেন, এটা কিন্তু আপনাকে স্বাস্থ্যকর একটা জীবনকে যাপন করতে সহায়তা করবে। অ্যাজ এ রেজাল্ট আপনার ডিজিজের যেই লেভেলগুলো আছে বা ডিজিজ হওয়ার যে সম্ভাবনাগুলো আছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যাবে। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। একজন হেলথ প্রফেশনালের সাথে কথা বলে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নেবেন। মেইন টার্গেট হচ্ছে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করা, মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা, এবং লাস্ট বাট নট লিস্ট পার্টনারের সাথে বা ওয়াইফের সাথে রিলেশনটাকে ভালো করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়াইফের সাথে রিলেশনশিপ ভালো না হওয়ার কারণে এই সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেমগুলো হয়। আচ্ছা, এবার আসি নারীদের যে যৌন স্বাস্থ্য সমস্যাগুলো হয় তার মধ্যে খুবই কমন একটি হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস। দ্যাট মিনস ভ্যাজাইনাতে লুব্রিকেশন হচ্ছে না, বা প্রপারলি অর্গাজম হচ্ছে না, বা তিনি হয়তো সেক্সুয়ালিটি ফিল করছেন না। তখন দেখা যায় যে তার ওয়াইফের সাথে বা তার হাজব্যান্ডের সাথে ওনারা যখন একসাথে হচ্ছেন তখন ওনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পাওয়া যায়, লিকুইড প্রোডাক্ট, যেটা হয়তো লুব্রিকেশনে হেল্প করে, সেটা ইউজ করেন, বাট সেটা ইউজ করা উচিত না। সো লুব্রিকেশনে যদি প্রবলেম হয়, ভ্যাজাইনা যদি ড্রাই থাকে, ডেফিনেটলি একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, বিকজ এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হতে পারে তার ইনফেকশন আছে, হতে পারে তার পিসিওএস আছে, থাইরয়েড সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, বা আদার্স যেই গাইনোকোলজিক্যাল ফ্যাক্টরসগুলো আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। আরেকটা কমন প্রবলেম যেটা নারীরা ফেস করে থাকেন সেটা হচ্ছে যে ল্যাক অফ লিবিডো, বা তাদের সেক্সুয়াল ডিজায়ারটা কমে যায়। তো বাংলাদেশের সিচুয়েশন আসলে নারীরা বাসায় যে পরিমাণে কাজে বিজি থাকেন, ইভেন তিনি যদি সার্ভিস হোল্ডারও হন, দিন শেষে কিন্তু বাসায় এসে কাজ করতে হয়। আর যিনি গৃহিণী তিনি তো সারাদিনই কাজে বিজি থাকেন, বাচ্চাদেরকে বড় করা নিয়ে বিজি থাকেন, বাচ্চাদেরকে বিভিন্নভাবে টেক কেয়ার করা, বাসার সব কিছু টেক কেয়ার করা, এবং দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক যৌথ ফ্যামিলি আছে। সো সব কিছু মিলিয়ে নারীরা এত বেশি কাজে বিজি থাকেন, এত বেশি ট্রমাটাইজড থাকেন, এত বেশি মেন্টালি আপসেট থাকেন, টায়ার্ড থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের লিবিডো কমে যায় বা সেক্সুয়াল ডিজায়ার কমে যায়। অনেক সময় দেখা যায় যে তারা হাজব্যান্ডের কাছ থেকে প্রপার কেয়ার পান না, বা হাজব্যান্ডের সাথে তাদের মেন্টাল বন্ডিংটা ভালো না, সেক্ষেত্রেও কিন্তু এই স্বাস্থ্য সমস্যা হতে পারে। সো এরকম কিছু হলে আগে আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলবেন কি কারণে এরকম হচ্ছে, এবং আপনি যদি একজন ওয়াইফ হয়ে থাকেন আপনিও আপনার হাজব্যান্ডকে প্রপারলি কমিউনিকেট করবেন, বোঝানোর চেষ্টা করবেন যে আপনার আসলে পরিবারে কি কি সমস্যা হচ্ছে, কেন এরকম হচ্ছে। সো কথা বলে নিলে, কমিউনিকেশনটা যদি ক্লিয়ার থাকে, ডেফিনেটলি এই প্রবলেমগুলো সলভ করা যায়। আর একজন হেলথ প্রফেশনালের কাছে অবশ্যই যেতে হবে, এবং সব সময় কানেক্টেড থাকতে হবে, যাতে করে আপনারা মেডিসিন ছাড়াই জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে, মানসিক স্বাস্থ্যকে ভালো করে, আশেপাশের এনভায়রনমেন্টকে টেকেল দিয়ে যাতে এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। আর একান্তই যদি মনে হয় যে এভাবে হচ্ছে না, ফাইন্ড আউট করতে পারছেন না, ডেফিনেটলি আপনি ডক্টরের পরামর্শে মেডিসিন খাবেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এইসব প্রবলেমের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় জীবনযাত্রা অস্বাস্থ্যকর, মানসিক স্বাস্থ্য সমস্যা, এবং পার্টনারের সাথে রিলেশন ভালো না থাকা, পারিবারিক বিভিন্ন কলহ, জবে সমস্যা, বিজনেসের সমস্যা, আশেপাশের এনভায়রনমেন্ট, সব কিছু মিলিয়ে দেখা যায় যে এই স্বাস্থ্য সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে। সো আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট আর দ্য রুট কজেস, কেন এটা হচ্ছে। আপনি যখন প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনি কিন্তু সলিউশন খুব ইজিলি ড্র করতে পারেন। অ্যান্ড অবশ্যই ডক্টরের পরামর্শে
উনি আপনাকে যা বলবে আপনি সেই ধরনের পদ্ধতিগুলো গ্রহণ করবেন। আচ্ছা, অনেক কমেন্ট একটু পড়ি। আচ্ছা, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। এবং আরেকটা জিনিস যেটা মিস করে গিয়েছি সেটা হচ্ছে যে নারী এবং পুরুষের কিছু লৈঙ্গিক হরমোন থাকে বা সেক্স হরমোন থাকে। ফর এক্সাম্পল, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং নারীদের ক্ষেত্রে আরও দুটো হরমোন এরকম আছে যেটাকে সেক্স হরমোন বা লৈঙ্গিক হরমোন বলে। তো এই হরমোনগুলোকে আসলে প্রপারলি নিয়ন্ত্রণে রাখার জন্য বা ভালো রাখার জন্য পরিমিত পরিমাণে ঘুমাতে হবে। কারণ আপনি যদি না ঘুমান আপনার এই হরমোনের লেভেলগুলো কমে যাবে এবং স্ট্রেস হরমোনটা রিলিজ হবে। সো স্ট্রেস বেড়ে যাবে। সো যারাই যৌন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন রাত 12টার আগে ঘুমানোর চেষ্টা করবেন। এবং যদি 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, ভোর 3টা-4টায় উঠে যান, এটা অবশ্যই অনেক ভালো। আর এক্সারসাইজের কোনো বিকল্প নাই, সুষম খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নাই, ওজন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই, মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার কোনো বিকল্প নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পার্টনারের সাথে রিলেশন ভালো রাখা। পার্টনারের সাথে যদি মেন্টাল বন্ডিং ভালো না থাকে, আপনি যদি আপনার পার্টনারকে লাভ না করেন, আপনার সেক্সুয়াল হেলথ প্রবলেম হবেই। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইয়াসিন আহমেদ নামে একজন লিখেছেন, আমি দুবাই থেকে দেখছি। হাই, আমার বেশিরভাগ ক্লায়েন্টস আসলে প্রবাসী যারা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে থাকেন, দুবাই, কাতার, সৌদি আরব। সো আমি অনেক কানেক্টেড এই কান্ট্রিগুলোর সাথে। আর অফকোর্স ইউরোপ আমেরিকাতে তো অনেকেই আছেন, আমার রিলেটিভসরাও আছে, বাট আমি খুব কানেক্টেড ফিল করি আমার মিডল ইস্টের ক্লায়েন্টসদের সাথে, বিকজ এই সেগমেন্টটাকে আসলে আমি ছোটবেলা থেকে চিনি। কিভাবে চিনি? বিকজ আমার পারিবারিক কারণে, সোশ্যাল অনেক কারণে এই গ্রুপটার সাথে আমার কথা বলার বা মেশার সুযোগ হয়েছে। সো আমি তাদের স্ট্রাগলটা আসলে জানি। সো হ্যাঁ, আজকে অনেকেই এখানে দুবাই থেকে কমেন্ট করছেন। আর আমার বেশিরভাগ ক্লায়েন্টসরাই দুবাইয়ের, মানে বাংলাদেশি যারা আমাদের ভাইয়েরা বা আঙ্কেলরা যারা প্রবাসে থাকেন, দুবাইতে থাকেন, তারাই। So thank you for connecting with me and all the support and unconditional love. তোফাইল সরকার আচ্ছা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রুবেল হোসেন লিখেছেন, ওমান থেকে দেখছি। হাই। তারপর ইকবাল হোসেন, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আসাদুল্লাহ এমডি রায়হান, উনি ফটিকছড়ি চট্টগ্রাম চিটাং ফটিকছড়ি থেকে দেখছেন। সরি, আই এম অ্যাকচুয়ালি ফাম্বলিং বিকজ আমি অনেক প্রেশারের মধ্যে আছি, কাজের প্রেশারস অ্যান্ড এভরিথিং। সো অনেকদিন পরে লাইভে আসলাম। অনেকেই বলছিলেন যে নতুন ভিডিও কেন দেই না। দ্যাট মিনস ওনারা রেগুলার ফলো করেন। আমি যখন পুরাতন ভিডিওগুলো রিআপলোড করি তখন ওনারা খুব রাগ করেন যে নতুন ভিডিও কেন দেন না। সো কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে আমার প্রফেশন না। সো আমি এখানে খুব একটা সময় দিইও না, আমি ফেসবুকে খুব একটা থাকিও না। আমি আলাদা একটা অ্যাপ ইউজ করি যেখান থেকে আমি আপলোড করি অ্যান্ড একটু কমেন্টস অ্যান্ড এভরিথিং চেক করি। বাট সোশ্যাল মিডিয়া আসলে আমি সত্যি কথা যদি বলি আমি খুব কম ইউজ করি। সো আমার বেশিরভাগ সময় আমার কাজে থাকা হয়, অনেক পড়াশোনা করা হয়। সো দ্যাটস অল অ্যাবাউট মাই লাইফ। আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে আসলে প্রফেশনালি কখনো নেইনি এবং নিবও না, যার কারণে আমার আসলে রেগুলার নতুন ভিডিও আপলোড করা এটা হয়ে ওঠে না। মোস্ট অফ দ্য কেসেস আমি পুরাতন ভিডিওগুলোই রিশেয়ার দিতে থাকি। সো এটা অনেকে বুঝে ফেলেন অ্যান্ড রাগ করেন যে নতুন ভিডিও কেন দেই না। আমার মনে আছে আমি লাস্ট ফেব্রুয়ারিতে লাইভে এসেছিলাম অ্যান্ড এখন তো অনেক মাস হয়ে গেল। সো ইয়া। আচ্ছা, আজিজ লোনি লিখেছেন, কি খবর আপু? হাই, ভালো আছি। আচ্ছা, একজন লিখেছেন রাত জাগার অভ্যাস, গভীর রাত পর্যন্ত ঘুম আসে না, আগে আগে ঘুমানোর জন্য কি করতে পারে? এটা আসলে প্র্যাকটিস করতে হবে। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা চেষ্টা করবেন আর্লি ঘুমানোর জন্য, এক্সারসাইজ করার জন্য, অ্যান্ড দেন লাইফের সব কিছু ঠিক রাখার জন্য, সন্ধ্যার পর থেকে একটু মৃদু আলোর লাইট ইউজ করার জন্য, ডিনারটা আর্লি করার জন্য। আচ্ছা, ওনার আইডির নাম হচ্ছে বন্ধু হতে চাই প্রত্যেকের, মানে এই মাত্র যার কমেন্টটা পড়লাম। আমি জানি না আপনারা কেন এত অদ্ভুত অদ্ভুত নামের আইডিগুলো ইউজ করেন। আই ডোন্ট নো, মেবি এটা আপনার পার্সোনাল আইডির সাথে কোনো এক্সট্রা আইডি, বাট সোশ্যাল মিডিয়াতে যদি
আপনি প্রফেশনাল না হন, এটা আপনার জব সেক্টরেও প্রবলেম ক্রিয়েট করবে। সো জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে লিঙ্কডইন, ফেসবুক এগুলো খুব প্রফেশনাল ইউজ করা উচিত, সো দ্যাট আপনার আইডির একটা আইডেন্টিটি থাকে। এরকম অদ্ভুত নাম দিয়ে ইউজ করলে তো আসলে আপনি ভালো কোনো জায়গায় যেতে পারবেন না, জব করতে পারবেন না, ইভেন দেশের বাইরেও যেতে পারবেন না, কারণ সব জায়গায় চেক করা হয় আপনার সোশ্যাল মিডিয়াগুলো। আপনি হয়তো জানেন না, বাট অ্যাকচুয়ালি যারা আপনাকে রিক্রুইট করবেন তারা চেক করেন। সো এই ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। আচ্ছা, তুফাইল সরকার লিখেছেন দিক নির্দেশনা খুবই সুন্দর, থ্যাংক ইউ। আই ট্রাই মাই লেভেল বেস্ট। অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা করে কোনো কন্টেন্ট বানানো এগুলো আমার সময়ও হয় না, আর আমি আমার আশেপাশের মানুষকে যেরকম গাইড করি এটা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই করি। সো ওই জিনিসগুলোই আসলে সোশ্যাল মিডিয়াতে বলি। সো আমি আপনাদের সাথে যেরকম কথা বলি, আমি আমার ক্লায়েন্টসদের সাথে ওইভাবে কথা বলি, ফ্যামিলি মেম্বার্সদের সাথে ওইভাবে কথা বলি, এভাবেই। সো মীর হুসাইন নামে একজন লিখেছেন, হাই আই এম হুসাইন ফ্রম কাতার, হাই লাইক ইউর লাইভ প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আমার অনেক ক্লায়েন্ট হচ্ছে কাতারের, যেটা আমি বলছিলাম যে আমার মিডল ইস্টের অনেক ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টের মিডল ইস্টের। এটার পেছনে অনেকগুলো রিজন আছে। সো আমি একটা যেটা ফাইন্ড আউট করেছি যে ওনারা যখন দেশে এসে কোনো হেলথ প্রফেশনালের কাছে যান, ওনাদেরকে খুব একটা, হয়তো আমি জানি না কতটা বলা উচিত হবে কিনা, ওনাদেরকে হয়তো খুব একটা রেসপেক্ট করা হয় না, ওনাদের কথা খুব ভালোভাবে শোনা হয় না। সো প্রবাসী এবং সেক্সুয়াল হেলথ প্রবলেম এই দুইটা যখন শোনেন অনেক হেলথ প্রফেশনালরা, সবাই না, তখন 2-3 বা 5 মিনিটের মধ্যেই মেডিসিন লিখে জাস্ট ওই কেসটা ক্লোজ করে দেন। সো ওইভাবে খুব লং টার্ম একটা কাউন্সেলিং করা, তার কথা শোনা, এগুলো হয়তো অনেক ক্ষেত্রেই হয় না। সো আমার অনেক ক্লায়েন্টসরা আমাকে বলেন যে ওনারা দেশে সেরকম হেলথ প্রফেশনালসের কাছে গিয়েছেন, ওনাদেরকে শুধুমাত্র মেডিসিন দিয়েছে, বেশি কথা ওনাদের কাছ থেকে শোনেনি। সো এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এমডি নাসির লিখেছেন উনি সৌদি আরব থেকে সব সময় আমার ভিডিও দেখেন, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওর একটা গ্রেট অডিয়েন্স হচ্ছে সৌদি আরব, দুবাই এবং কাতারে এবং ওমানে থাকা আমাদের যে প্রবাসী ভাইয়েরা বা আঙ্কেলরা আছেন ওনারা। সো যেটা বলছিলাম যে আমি অনেক কানেক্ট করতে পারি। আচ্ছা, ইমরুল সমাজদার উনি লিখেছেন মেয়েদের যৌন শক্তি কম থাকলে বাড়ানোর কোনো উপায় আছে কিনা। অ্যাকচুয়ালি জেনেটিক্যালি বলেন, সোশ্যালি বলেন, বাংলাদেশে আসলে সেক্সুয়াল হেলথের ব্যাপারে মেয়েরা অনেক শাই, অনেক ফ্যাক্টরস থাকতে পারে। ডেফিনেটলি আপনি একটু কাউন্সিলিং করবেন উনার, এবং আপনি ওনার সাথে কথা বলবেন, রিলেশন ভালো আছে কিনা, মেন্টাল বন্ডিং ভালো আছে কিনা, এই ব্যাপারগুলো একটু দেখবেন। বিকজ আমি দূর থেকে আসলে বলতে পারবো না। ওনাকে ডেফিনেটলি একজন হেলথ প্রফেশনালের কাছে নিয়ে যাবেন, তাহলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আচ্ছা, অনেক কমেন্ট, আমি এগুলো যদি পড়তে যাই। আচ্ছা, রাসেল মাসুম লিখেছেন দুবাই থেকে দেখছি, হ্যালো। নাজিম খান লিখেছেন ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং। আচ্ছা, অনেকে এখানে মেডিসিন নিয়ে বলেছেন, অ্যাকচুয়ালি আমি মেডিসিন সাজেস্ট করি না, বিকজ মেডিসিন হচ্ছে লাস্ট অপশন। আই স্টাডিড ফার্মেসি, বাট আমি মেডিসিন সাজেস্ট করি না, বিকজ মেডিসিনটা হচ্ছে লাস্ট অপশন। আপনার ফার্স্ট প্রায়োরিটি শুড বি আপনার লাইফস্টাইলকে হেলদি করতে হবে, আদারওয়াইজ কোনো মেডিসিনে কাজ করবে না। এখন ধরেন কারো ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে মেডিসিন ম্যান্ডেটরি, কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা, আপনার যৌন স্বাস্থ্য সমস্যা, আপনার বেসিক কিছু স্বাস্থ্য সমস্যা, সো সেখানে আপনার কেন মেডিসিন লাগবে? আপনি উন্নত দেশগুলোতে দেখবেন খুব ইজিলি মেডিসিন আপনাকে দিবে না। আই রিমেম্বার জার্মানিতে একবার আমার এক্সামের টাইমে আমি এক্সামটা দিব না, আমার আব্বু হার্ট অ্যাটাক করেন, তো আমি মেন্টালি খুবই আপসেট। আমার এক্সামের জন্য পড়া শেষ, বাট আমি এক্সামটা দিব না। তো আমি গেলাম হচ্ছে আমার লোকাল যিনি ডক্টর ফিজিশিয়ান ছিলেন আমার সিটিতে, উনার কাছে। তো আমি 2 রাত ঘুমাইনি, বিকজ আব্বুকে নিয়ে হসপিটালে সবাই বাংলাদেশে দৌড়াদৌড়ি করছে, আমি বারবার খবর নিচ্ছিলাম। এটা 2018 কথা বলছি, 18-19 এরকম। তো আমি ওনাকে গিয়ে বললাম যে আমি খুবই টেন্স, আমি 2 দিন ধরে ঘুমাইনি, আমার পরশু এক্সাম, আমি এক্সাম দিতে পারবো না, তো আপনি একটু টেস্ট করে আমাকে একটা লেটার লিখে দেন, আমি এটা এক্সাম অফিসে জমা দিব। তো উনি আমাকে বললেন যে উনি আমাকে বলেছেন যে তোমাকে আমি ঘুমের মেডিসিন দিচ্ছি। মানে আমার সিচুয়েশন এত বেশি ডিভাস্টেটেড ছিল যে উনি আমাকে বলেছেন ঘুমের মেডিসিন দিবেন, যেখানে ইউরোপিয়ান ডক্টররা খুব ইজিলি মেডিসিন দিতে চান না।
তো তখন আমি বলেছি মেডিসিন লাগবে না, আমি জানি যে আপনাদের কান্ট্রিতে অনেক ফ্লাওয়ারের টি পাওয়া যায় যেটা আমি অলরেডি ইউজ করি, সো আমি ওগুলো দিয়ে চলে যাবো, বাট আমি জাস্ট এক্সাম দিতে চাচ্ছি না, আমাকে জাস্ট একটা লেটার লিখে দেন। তো উনি পরে বললেন তুমি যদি চাও আমি তোমাকে ঘুমের মেডিসিন দিতে পারি, যখন আমি এক্সপ্লেন করলাম যে আমার আব্বু অসুস্থ অ্যান্ড এভরিথিং। তো তারপরে উনি আমাকে ঘুমের মেডিসিন দিলেন। তো আমি যখন ফার্মেসিতে গেলাম, সো ফার্মাসিস্ট যখন প্রেসক্রিপশন দেখছিলেন, তো উনি আমাকে বললেন যে আমার হিস্ট্রি দেখছিলেন যে আমি আগে এখানে ডক্টর দেখিয়েছি কিনা। সো আমি যতবারই এর আগে কাউন্সিলিংয়ে গিয়েছি, নর্মাল কাউন্সিলিং, লাইক কোনো ডিজিজের জন্য যাইনি, জাস্ট কথা বলার জন্য। তো উনি বললেন যে তোমাকে তো কখনো মেডিসিন দেয় নাই, আজকে দিল। তো আমি ওনাকে এক্সপ্লেন করলাম যে অ্যাকচুয়ালি আমার বাবা অসুস্থ হয় না, আমি এক্সাম দিতে পারবো না। তো উনি আমাকে বললেন যে তুমি চাইলে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দিতে পারি। দেন উনি আমাকে একটা ল্যাভেন্ডার অয়েল দিলেন, তারপর হচ্ছে একটা ফুলের চা, ক্যামোমাইল টি দিলেন। সো এগুলো আমি অলরেডি ইউজ করতাম, ল্যাভেন্ডার অয়েলটা ইউজ করতাম না, বাট ক্যামোমাইল টি বাই দেন আমি ইউজ করা স্টার্ট করেছি। এটা জাস্ট একটা ফুলের চা যেটা খেলে আপনার স্ট্রেস রিলিফ হবে। তো যেটা বলছিলাম যে ইউরোপে বা উন্নত দেশগুলোতে খুব একটা মেডিসিন দেওয়া হয় না, আপনি চাইলেও মেডিসিন কিনে খেতে পারবেন না উইদাউট প্রেসক্রিপশন, এবং প্রেসক্রিপশনে লেখা থাকলেও সেখানে আবার ডাবল চেক হয় যেহেতু ফার্মাসিস্টরা ফার্মাসিতে বসে থাকেন। সো বাংলাদেশে এই জিনিসটা এত ডিফিকাল্ট যে বাসা থেকে বের হলেই ফার্মাসি এবং একটু পরপর ফার্মেসি, এবং সেখানে সবাই ইচ্ছা মতো মেডিসিন প্রেসক্রাইব করতে থাকেন। আর আমাদের বাংলাদেশের মানুষ দেখা যায় যে তার ফ্রেন্ড কোনো একটা মেডিসিন খেয়েছে, তার চাচি, তার আম্মু, তার ফুপি মেডিসিন খেয়েছে, ওই নামটা সে মনে রাখে এবং সে ওইটাই গিয়ে কিনা। এখন মেডিসিন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ফলো করি যে তার ওজন কত, তার কোনো ডিজিজ আছে কিনা, তার লাইফস্টাইল কেমন, সব কিছু মিলিয়ে আসলে মেডিসিন সাজেস্ট করা হয়। আচ্ছা, সোহেল খান নামে একজন লিখেছেন যে লাইভে এসে একই কথা আরো একবার আমি শুনেছি, এগুলা কি রেকর্ড করা কথা? আজকের এটা লাইভ ইউ ক্যান সি, বাট ইউজুয়ালি আপনি যে ভিডিওগুলো দেখেন সেটা পুরোনো ভিডিও হতে পারে, রেকর্ড করা হতে পারে। আমি আসলে আমার জনরা চেঞ্জ করি না, লাইক আমি যেটা নিয়ে কাজ করি আমি সেটা নিয়েই কথা বলতে থাকি। অনেক কিছু মানুষ ট্রাই করে, বাট আমি সেই 2020-এর লাস্ট এবং 21 থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। সো আমি বেসিকলি যেই টপিকগুলো নিয়ে শুরু থেকে কাজ করতাম, কথা বলতাম, এখন আমি সেটাতেই আছি। আপনি আমার পেজে এর বাইরে কিছু দেখবেন না। আমার কাছে অনেক প্রোডাক্ট প্রমোশনের অফার থাকে যেগুলো থেকে হয়তো অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিটের সুযোগ আছে, বাট আমি আসলে এগুলোতে যাই না। সো যার কারণে আসলে আমাকে সবসময় একই রকম কথা বলতেই দেখেন, বিকজ আমি খুব একটা চেঞ্জ পছন্দ করি না। আমার যেটা নিয়ে এক্সপার্টিস আছে, যেটা নিয়ে আমি কাজ করি, সেটা নিয়ে আসলে কথা বলি, আপনাদেরকে জানাই। আচ্ছা, দিনাজপুর থেকে একজন যুক্ত হয়েছেন, ওনার নামটা পড়তে পারলাম না। আচ্ছা, হৃদয় ব্রাহ্মণবাড়িয়া থেকে নাহিদ শাহ, হাই। ওমান থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে আনসার খান, উনি সৌদি আরব থেকে। তৌকির নেসার ইমন, উনি হচ্ছে পুরান ঢাকা থেকে, হাই। পুরান ঢাকাতে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল, আমার একটা ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম। সো বেসিকলি ওটা সাকরাইন ছিল অথবা পূজা ছিল, এরকম একটা ফেস্টিভ্যালে। সো ওই যে ওখানে তেহারি আর হচ্ছে বিউটি লাচ্ছি আর আরও কি একটা খাবার জানি ও খেতে চাচ্ছিল, সো ওর সাথে আমি গিয়েছিলাম। কিন্তু যেরকম আমি খুব হাইপ শুনতাম, আমার কাছে আসলে এরকম লাগেনি, বিকজ অনেক গরম ছিল আর সব কিছু মিলিয়ে জায়গাতে ভালো লেগেছে, বাট বিরিয়ানির যে হাইপ ছিল, তেহারির যে হাইপ ছিল, একটা স্পেশাল তেহারি, ওটা আমার খুব একটা মানে আমি যেরকম শুনি ওরকম গিয়ে মনে হয় নাই। মেবি গরমের কারণে আসলে এরকম হয়েছে। আচ্ছা, একজন লিখেছেন আপু তুমি কিন্তু নিজের কথা নিজেই শুনছো না, আমি বুঝলাম না। মেবি আপনি যেই টাইম লাইনে আছেন আমি সেটার চেয়ে একটু ডিফারেন্ট টাইম জোনে, ডিফারেন্ট কান্ট্রিতে আছি, এ কারণে। আচ্ছা, মিজানুর রহমান লাভলু লিখেছেন শুভকামনা সব সময় প্রিয় আপু। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা আমাকে অনেক সাপোর্ট করেন
আনকন্ডিশনালি লাভ করেন। অনেক সময় অনেক কমেন্ট আমি পাই যেগুলো আসলে আমার খারাপ টাইমগুলোতেও আমাকে ইন্সপায়ার করে। সোশ্যাল মিডিয়াতে আসলে খুব একটা আমরা খারাপ সময়ের কথা বলি না, বাট সবার লাইফে যেরকম খারাপ সময় আসে আমার লাইফেও আসে, বাট আমার লাইফে আসলে হতাশা কম, বিকজ আমি খুবই কন্টেন্টেড ফিল করি, আমি খুবই গ্রেটফুল ফিল করি, এবং আমার লাইফে আসলে ওই যে খুব নাই নাই পাই পাই এই ধরনের ব্যাপার আমার লাইফে নাই। অনেক প্রবলেম আসে, অনেক কিছুই হয়ে গেছে, বাট আমি স্টিল খুব কাম থাকি, বিকজ মানে ম্যাটেরিয়ালাইস্টিক যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি আমি খুব একটা আকর্ষণ ফিল করি না, যে অনেক কিছু থাকতে হবে, অনেক কিছু হতে হবে। আমি খুবই সিম্পল লাইফ লিড করি। তার মধ্যে আমি মোস্টলি যেটাতে প্রায়োরিটাইজ করি সেটা হচ্ছে যে নলেজ অ্যান্ড এডুকেশন, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমার ফুড হ্যাবিটের উপর আমি অনেক বেশি ফোকাস করি, অনেক কনসার্নড, এতটুকুই। বাট এর বাইরে থাকে না, মানুষের অনেক ড্রিমস থাকে, অনেক কিছু থাকে, অফকোর্স আছে, বাট সব কিছু নলেজ বেসড, লাইক ওয়ার্ল্ডলি না, অনেক ম্যাটেরিয়ালাইস্টিক না, যার কারণে অনেক প্রবলেম থাকলেও আমি এটাকে ওভারকাম করি। আর সোশ্যাল মিডিয়াতে আসলে বলি না, কোনো একটা সময় হয়তো বলবো। আচ্ছা, একজন লিখেছেন, আপু মাস্টারবেশন ছাড়তেই পারছি না, 8-9 বছর থেকে করছি, এখন থেকে একদম ছেড়ে দিলে কি বিয়ের পর আর কোনো প্রবলেম হবে না? সি, মাস্টারবেশন এবং পর্নোগ্রাফি এই হ্যাবিটগুলোকে যদি আপনি ছাড়তে চান, আপনার জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হবে, সোশ্যালাইজিং বা সোশ্যালাইজ করতে হবে। অনেক সময় দেখা যায় মানুষ রুমের মধ্যে বন্দি থাকে, ফ্যামিলির সাথে রিলেশন ভালো না, সোশ্যাল অ্যাটমসফেয়ারে নিজেকে খুব একটা মানিয়ে নিতে পারে না, তখন দেখা যায় সে একা একা এই হ্যাবিটগুলো প্র্যাকটিস করতে থাকে এবং পরবর্তীতে তার অনেক সমস্যা হতে পারে। সো আপনি এক্সারসাইজ শুরু করেন, হেলদি খাবার খাওয়া শুরু করেন, মানসিক স্বাস্থ্যকে ভালো রাখেন, ভালো কিছু ফ্রেন্ডস মেক করেন, ফ্যামিলির সাথে রিলেশন ইমপ্রুভ করেন। সো আস্তে আস্তে এটাকে কমিয়ে আনুন, অথবা এটা থেকে বের হয়ে আসুন। আচ্ছা, একজন লিখেছেন, এমডি মাসুম আপনাকে অনেকবার প্রশ্ন করলাম, উত্তর পেলাম না। আমি প্রশ্নটা দেখিনি, মিস করে গিয়েছি। আচ্ছা, সেলিম আহমেদ, আপু আমি ম্যারিড, প্রবাসী আসার পর তো, আচ্ছা আপনার কোয়েশ্চেনটা আমি পড়ছি না এখানে, বাট এটাতে আই ডোন্ট থিঙ্ক দ্যাট কোনো প্রবলেম হবে, আপনি যদি কোনো প্রবলেম ফেস না করেন। আচ্ছা, আরেকজন লিখেছে মধু খান, উনি কে? আরাফাত ইসলাম। হ্যাঁ, আপনারা এই যে এই ধরনের ট্র্যাপে পড়ে সোশ্যাল মিডিয়াতে দেখেন যে হানি নাটস খেতে হবে, তারপরে এগুলো কেনার পরে আপনাদের স্বাস্থ্যের 12টা বাজে। সো এই ধরনের জেনারেলাইজ কমেন্ট আমি করি না, ঠিক আছে? এখন মধু যতই স্বাস্থ্যকর হোক না কেন, এটা অফকোর্স একটা মিষ্টি জাতীয় খাবার, সো আপনি পরিমাণের বেশি যদি খেয়ে ফেলেন সমস্যা হবে। আর রিসেন্ট টাইমে এসে সোশ্যাল মিডিয়া ওপেন করলেই কিছু খাবারের ছবি দেখি আমরা, পোস্ট দেখি যেগুলো বিবাহিতদের খাবার। আই রিয়েলি ডু নট গেট ইট, বিকজ খাবার আবার কবে থেকে বিবাহিতদের খাবার হলো বা অবিবাহিতদের খাবার হলো? একটা ছোট বাচ্চাকেও আমি বাদাম খেতে দেখেছি। আমি যখন ছোট ছিলাম বাদাম, মধু, ঘি এগুলো নর্মালি খাওয়া হতো। আই থিঙ্ক বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চাদেরকে এই ধরনের খাবার মোস্ট অফ দ্য কেসেস খাওয়ানো হয়, বা জন্মের পরে মায়েদেরকে ঘি খাওয়ানো হয়। সেদিন আমার আম্মু বলছিলেন যে আমাদের জন্মের পর ওনাকে ঘি খেতে দেওয়া হয়েছে। সো এই খাবারগুলো কবে থেকে যে বিবাহিতদের খাবার হয়ে গেল আমি আসলে জানি না, বাট ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আছি, যার যা ইচ্ছা তাই করছে এবং মানুষ বিলিভও করছে। সো আমার মনে হয় একটা রেস্ট্রিকশনস নিয়ে আসা উচিত, যে যাদের প্রপার এডুকেশনাল বা এক্সপিরিয়েন্স নাই, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা এক্সপিরিয়েন্স নাই, তারা যদি এই জিনিসগুলো নিয়ে কাজ না করে। সো ইনবক্সে অনেকেই এই ধরনের প্রমোশন করেন যে এই হানি নাটস খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, এই বাদাম খেলে এটা হবে, এই প্রোডাক্ট খেলে ওইটা হবে, এবং মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে এইসব প্রোডাক্টের কোনো অনুমোদন নাই, যেই সব জায়গা থেকে অনুমোদন দরকার হয়। সো আমি সব জেনারেলাইজ কমেন্ট ওর গাইডলাইনে বিলিভ করি না, কারণ সব বয়সী মানুষরা হানি নাটস, মধু, ঘি, সিডস যেগুলো খেতে পারবেন, বাট তার বয়স উপযোগী হতে হবে, পরিমাণটা ডেফিনেটলি তার বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী হতে হবে। আচ্ছা, এমডি মাসুম লিখেছেন যৌন শক্তি বাড়ানোর জন্য ট্যাবলেট খাওয়া কি ভালো না ক্ষতি জানতে পারি? সো আমি অ্যাকচুয়ালি এই কথাটা বলেই ভিডিওটা শুরু করেছি যে সেক্সুয়াল মেডিসিন বা যৌন উত্তেজক মেডিসিন খাওয়া কমপ্লিটলি খারাপ, কারণ হচ্ছে এটা আপনার ব্লাড সার্কুলেশন হঠাৎ করে বাড়িয়ে দিবে, হার্টের রেট বাড়িয়ে দিবে, আপনি এনি টাইম হার্ট অ্যাটাক করতে পারেন।
কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে, স্ট্রোক করতে পারেন, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং আরও অনেক সাইড ইফেক্ট, মাথা ঝিমঝিম করা, বমি হওয়া, দুর্বল লাগা, এগুলো হতে পারে। সো এটা আসলে পার্মানেন্ট সলিউশন না। জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে ন্যাচারাল ওয়েতে ব্লাডে অক্সিজেনের পরিমাণ বাড়াবেন, ব্লাড সার্কুলেশন বাড়াবেন এবং জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করলে, পার্টনারের সাথে রিলেশন ভালো রাখলে এই প্রবলেমটা অনেকাংশেই কমে আসবে। সাউথ আফ্রিকা থেকে একজন, আচ্ছা আসাদুল্লাহ লিখেছেন বয়স 22, ওনার মাথার চুল পড়ছে প্রতিদিন। আসলে 25 থেকে 100টা চুল পড়া নর্মাল। অতিরিক্ত পরিমাণে যদি পড়ে আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকতে পারে, আন্ডারলাইং ডিজিজ থাকতে পারে, সেটা আপনি একজন স্বাস্থ্য বিষয়ক একজন হেলথ প্রফেশনালের কাছে গিয়ে আপনি পরামর্শ নেবেন, তখন উনি যেটা বলে সেটাই আপনি মানবেন। সো আমি দূরে থেকে আসলে বলতে পারছি না কেন আপনার অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে। আচ্ছা, এমডি মাসুম লিখেছেন আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এত কমেন্ট সব চলে যাচ্ছে। আসলে আমি লাইভে খুব একটা আসি না তো, আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমি এতটা জানিও না। সো আমার প্রবলেম হয়ে যায়, আমি যখন আসি আমি অনেক কিছু ম্যানেজ করতে পারি না। আচ্ছা, আরেকজন লিখেছেন যে হোসাইন, আই গেস ওনার নাম, শর্ট ফর্মে লেখা, যে ধন্যবাদ, পিনেস সাইজ 5 ইঞ্চ থেকে কিছু কম হবে আপু, এই সাইজটা কি ঠিক আছে? আচ্ছা, সো এটা নিয়ে না বাংলাদেশি ছেলেদের মধ্যে অনেক কিউরিওসিটি, বাট সাইজটা আসলে আপনি সৃষ্টিকর্তা বা গড আপনাকে যেভাবে পাঠিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যেভাবে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এটাই তো, আপনি তো এখানে কিছু করতে পারবেন না। আমার হোয়াটসঅ্যাপে অনেকে টেক্সট করেন, সো আমার অ্যাডমিন অনেক সময় আমাকে বলে যে আপু একজন ক্লায়েন্ট নক করেছেন, উনি হচ্ছে সাইজ ইনক্রিজ করতে চান, মোটা করতে চান, বাড়াতে চান। আমি লাইক এই ধরনের ক্লায়েন্টসকে তুমি বলবা যে এটা উচিত না এবং এটা করা যাবে না, বিকজ সৃষ্টিকর্তা বা গড আপনাকে যেভাবে মেক করেছেন সেভাবেই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আপনি যদি পর্নোগ্রাফি দেখে এক্সপেক্ট করেন যে আপনি তাদের মতো হবেন, অথবা অনেক ধরনের স্ট্যান্ডার্ড যদি আপনি ফরেন স্ট্যান্ডার্ড দেখেন, এটা সম্ভব না। কারণ বাংলাদেশিদের জিওপলিটিক্যাল ফ্যাক্টরস, তারপর হচ্ছে তার জেনেটিক্যাল ফ্যাক্টরস, সব কিছু মিলিয়ে আপনি আপনার মতোই হবেন। সো হঠাৎ করে আপনার যদি মনে হয় যে সাইজ ঠিক নাই অ্যান্ড আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট নেবেন, অনলাইনে অনেক পেজ আছে যারা অনেক উল্টাপাল্টা প্রোডাক্ট বিক্রি করে, সো এগুলো আসলে উচিত না, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। এবং সাইজ ইনক্রিজ করার আসলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা খুব ভালো একটা ডিসিশন। সাইজ যা আছে তাই, বাট আপনি জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে আপনার সেক্সুয়াল লাইফটাকে ইমপ্রুভ করতে পারেন। আচ্ছা, আসাদুজ্জামান হিমেল উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা পরামর্শ আমার কাছে অনেক ভালো লাগে, যদিও আপনার কি লাইভ কন্টিনিউ দেখে থাকি। আর আরেকটা কথা, আপনার ফেস দেখতে উপকূল শিল্পী পড়শি কিছুটা আংশিক আসে। হ্যাঁ, এটা আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমাকে নাকি সিঙ্গার পড়শির মতো লাগে। আই ডোন্ট নো, মেবি আমার ফেসটা একটু রাউন্ড, যার কারণে এরকম। আর আই রিমেম্বার একবার আমি আমার একটা ফ্রেন্ডের সাথে একটা গ্রসারিতে গিয়েছি, তো তখন আমাকে একজন বলেছেন যে আপু আপনাকে দেখে আমি বুঝিনি, পুরোই প্রথমে মনে করেছিলাম পড়শি। তো আমার ওই ফ্রেন্ডটা খুব রেগে গিয়েছিল, সে বলেছে যে ওকে পড়শির মতো লাগে না, পড়শিকে ওর মতো লাগে। সো ইয়া, ডোন্ট মাইন্ড। অ্যান্ড হতেই পারে একজনের চেহারার সাথে আরেকজনের মিল থাকতে পারে। ইভেন আমার আপন চাচাও একবার বলেছেন, পড়শি নাকি ইউএসএতে গিয়েছিল একটা কনসার্ট করতে, তো আমার চাচা আমাকে বলেছে ওকে তোমার মতো লাগে। মেবি আমাদের ফেস রাউন্ড, বিকজ আমি এই কমেন্টটা এত পাই। আমি একদিন পড়শির ফেসবুক পেজে গিয়ে দেখলাম যে মানুষ কেন বলে তো আমাকে ওর মতো লাগে, তো পরে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের ফেসটা একটু রাউন্ড, এই কারণে হয়তো। লামিয়া আক্তার মিম আপু আমার উত্তর দেন নাই, অনেকবার জিজ্ঞেস করলাম, সরি। আপনি কোথায় কি জিজ্ঞেস করেছেন আমি দেখি নাই। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন সবাইকে একসাথে, আসসালামু আলাইকুম। শুভ সরকার, আচ্ছা উনি আমাকে একটা লাভ
ইমোটিকন দিয়েছেন, লাভ সাইন, সো সবার জন্য লাভ সাইন। আচ্ছা, সেলিম আহমেদ যে কোয়েশ্চেনটা করেছেন সেটার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, এখানে আমি এত ডিটেইলে বলতে পারবো না। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, ছেলেদের 30 বছরের মধ্যে বিয়ে করা জরুরি, এই সচেতনতা কে বা কারা বা কিভাবে সৃষ্টি করা যায়? মেয়েদের ক্ষেত্রে একই প্রশ্ন। সি, when you are ready for marriage, it's always the right time to get married, and if you are not ready, কেউই বলতে পারবে না আসলে কোনটা কার জন্য রাইট টাইম। সো ওই স্ট্যান্ডার্ডে আমি যাব না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আপনার যদি মনে হয় আপনার 25-এর রাইট টাইম, ইউ গো ফর ইট। আপনার যদি মনে হয় 35-এর রাইট টাইম, ইউ গো ফর ইট। সো আমি কোনো জেনারেলাইজ স্টেটমেন্ট দিতে পারবো না, এটা দেওয়া উচিত না, কারণ প্রত্যেকের লাইফের প্রবলেম ডিফারেন্ট, সলিউশন ডিফারেন্ট, অবস্থান ডিফারেন্ট। সো কখন কার কি করা উচিত এটা আসলে তার পার্সোনাল ব্যাপার। মোহাম্মদ কাউসার, ধন্যবাদ, থ্যাংক ইউ। এমডি মাসুম, ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। আর যারা এখানে আমার ব্যাপারে পার্সোনাল কোয়েশ্চেন করেছেন, এগুলোর আনসার আমি দিব না, বিকজ এগুলো ইলজিক্যাল। মিরাজউদ্দিন লিখেছেন, আমি আপনার সব কয়টা ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। শাহ জাহিদ মিয়া, আচ্ছা কমেন্টটা কই চলে গেল? কমেন্ট চলে গেল। আচ্ছা, নীল প্রজাপতি লিখেছেন, আপু আমি নতুন বিবাহিত, উইশিং ইউ অল দ্য বেস্ট। আপনার বিবাহিত এবং ব্যক্তিগত পারিবারিক জীবন যাতে অনেক ভালো কাটে, সুন্দর কাটে, আপনার লাইফ যাতে অনেক গ্লোরিয়াস হয়, আপনার জন্য অনেক বেস্ট উইশেস রইল। আচ্ছা, সোহাগ রেজা লিখেছেন, আজকে আপনাদের সব কমেন্ট পড়বো, অনেকদিন পরে আসলাম তো লাইভে। আসসালামু আলাইকুম ইরিনা আপু, এটা সোহাগ রেজা, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আপনাকে আমি বেশ কয়েক বছর আগে থেকে ফলো করি, কারণ আপনার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে, কারণ আপনার কথাগুলো অন্যরকম আর্ট আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, এখানে অনেকেই বিয়ের বয়স নিয়ে কমেন্ট করেছেন, এটা ইলজিক্যাল, এটা বলা উচিত না, কমপ্লিটলি অ্যাবসার্ড, এটা যার যার পার্সোনাল ম্যাটার। আচ্ছা, আবুধাবি থেকে এমডি সিরাজ, হাই। শ্যামল চন্দ্র দাস, আপনার প্রত্যেকটা কথা স্বাস্থ্যসম্মত, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সুজন মিয়া, উনি একটা লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে একটা আঙ্কেলের কমেন্ট মিস করে গিয়েছি, নামটা পড়েছিলাম। আচ্ছা, কমেন্টটা পাচ্ছি না, আমার উনি রাগ করে ফেলবেন, অনেকেই আবার কমেন্ট করছেন যে আমি পড়ছি না, বিকজ এগুলো চলে যাচ্ছে নিচের দিকে, আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্যাম। আচ্ছা, লাস্ট বার খুঁজে ফেলি। God, I'm not getting it. Okay. সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা আছে, সো আপনার যদি মনে হয় যে কোনো স্বাস্থ্য পরামর্শ দরকার, ডেফিনেটলি লিখে পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড হতে পারেন। আচ্ছা, শাহ জাহিদ মিয়া, আচ্ছা এমন কমেন্টে পেয়েছি, আপনার আন্টি অনেক ফোন করেছে, রিসিভ করনি, লাইভের পর ফোন ধর। আচ্ছা, আমার তো বেসিক্যালি আচ্ছা বুঝতে পেরেছি, দুইটা নাম্বার তো, বাংলাদেশি নাম্বারটা তো ওখানেই। সো আপনি আমার যে আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, সেখানে আপনি টেক্সট করতে পারেন, অ্যান্ড অ্যাডমিনরা সেটা মডারেট করে, অ্যান্ড আমিও সামটাইমস একটু চেক করি, দেখি যে সব ঠিক আছে কিনা, সো ওখানে কমেন্ট করতে পারেন। আচ্ছা, কুয়েত থেকে লিখেছেন এমডি শরীফ, হাই। তারপরে আর কে, আচ্ছা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছেন, আনসার পাননি। আনসার দেওয়া হয়, আমার অ্যাডমিন যারা আছে তারা সবসময় আনসার দেওয়ার চেষ্টা করেন, যদি না পান আরেকবার টেক্সট করে দেখবেন।
আচ্ছা, অপু আলম লিখেছেন আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি অলমোস্ট ট্রাই করেছি সবগুলো কমেন্ট পড়ার। সো আজকে বেসিকলি একটু সাম আপ করি যারা পরবর্তীতে আমার সাথে যুক্ত হয়েছেন লাইভে। আজকে আমরা কথা বলছিলাম সেক্সুয়াল হেলথ ডিসঅর্ডার্স নিয়ে, এবং নারী এবং পুরুষদের ক্ষেত্রে কি কি সেক্সুয়াল হেলথ প্রবলেমগুলো হয়, সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা যায়, কিভাবে পার্টনারের সাথে রিলেশনশিপ ইমপ্রুভ করলে জীবনযাত্রা স্বাস্থ্যকর করে সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেমকে প্রিভেন্ট করা যায়। সো এই সবগুলো ব্যাপার নিয়ে কথা বলছিলাম। যাদের ধূমপান করার অভ্যাস আছে, অ্যালকোহল বা ড্রাগস নেওয়ার অভ্যাস আছে, পান খাওয়ার অভ্যাস আছে, তারাও চেষ্টা করবেন এই ব্যাড হ্যাবিটগুলো আস্তে আস্তে ছাড়ার, বিকজ এগুলো আমাদের ব্লাড সার্কুলেশনকে কমিয়ে দেয়। বডিতে অক্সিজেনের যে লেভেলটা থাকা দরকার সেটাতে অনেক ধরনের ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। সো এই ব্যাড হ্যাবিট থেকে সরে আসতে হবে। প্রতিদিন ধর্মচর্চার পাশাপাশি একটু যোগা করা, ব্রিদিং এক্সারসাইজ করা, মাইন্ডফুলনেস এক্সারসাইজেরও প্র্যাকটিস করা, নর্মাল যে শরীর চর্চা আছে এটা হতে পারে দ্রুত হাঁটা, সুইমিং করা, বাইসাইকেল চালানো, টাবাচা করা, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করা, এই জিনিসগুলো করতে হবে। তাহলে দেখবেন যে আপনি মানসিকভাবে ভালো থাকবেন, অসুখ বিসুখ কম হবে। আর এই দুইটা জিনিস যখন এনশিওর করতে পারবেন, আপনার অনেক হেলথ রিলেটেড ডিসঅর্ডার্স হবে না। আচ্ছা, আসাদুজ্জামান হিমেল লিখেছেন উনি এখনো বিয়ে করেননি, করলে কোনো প্রবলেম হলে আশা করি হেল্প নিব। ইয়া অফকোর্স, ইউ ক্যান অলওয়েজ রিচ মি আউট। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওপেন করা আছে। বাবু চৌধুরী লিখেছেন আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আর আপনারা এখানে অনেক কমেন্ট করেছেন, ওয়ার্ডগুলো একটু সুন্দর করে ইউজ করলে ভালো হয়। আপনারা এমন এমন সব কমেন্ট করেন, আই আন্ডারস্ট্যান্ড, হয়তো ইচ্ছা করে করেন না, বাট এগুলো তো পড়া যায় না। আচ্ছা, অনেক কমেন্ট আসছে, এরকম করতে গেলে আমার আসলে আর শেষই হবে না পড়া। সো সবাই ভালো থাকবেন, এবং বলবো যে কোনো ডিজিজ যখন হবে ডেফিনেটলি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ঠিক করবেন, এবং আশেপাশের মানুষের সাথে রিলেশন ভালো করার চেষ্টা করবেন যাদের সাথে আপনি একই বাসাতে থাকছেন। তাহলেই দেখা যাবে আপনার অনেক প্রবলেম আপনি ইজিলি কিওর করতে পারবেন, প্রিভেন্ট করতে পারবেন। আর মেডিসিন অলওয়েজ লাস্ট অপশন। একটা কথা মনে রাখবেন, নো মেডিসিন ইজ দ্য বেস্ট মেডিসিন। দ্যাট মিনস জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করলে অনেক রোগের সম্ভাবনা কমে যায়, এবং রোগ হলেও সেটাকে প্রপারলি কিওর বা প্রিভেন্ট করা যায়। সবাই ভালো থাকবেন। I will see you in the next video. Bye bye.